সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সকলে মিলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বিএনপি, বললেন তারেক রহমান। গত বছর মূল্যস্ফীতি লাগামহীন এবং বাজার ব্যবস্থায় ছিল বিশৃঙ্খলা, বলছে সিপিডি। অর্থনৈতিক সংকটে বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান, এক রাতে 200-রও বেশি নিহত। গত বছরের শুরুতে মূল্যস্ফীতি কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও পরে তা লাগামহীন হয়ে পড়ে। বিশৃঙ্খলা ছিল পণ্যের উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায়, নিশ্চিত হয়নি জ্বালানি নিরাপত্তা, আর বিনিয়োগ ছিল নিম্নমুখী। আজ সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বহুমাত্রিক ঝুঁকি, বাংলাদেশের অর্থনীতি 2025-26 নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি শিরোনামে শনিবার সংবাদ সম্মেলন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এতে উঠে আসে অন্তর্বর্তী সরকারের সময় মূল্যস্ফীতি ও বাজার ব্যবস্থার বিভিন্ন দিক। সৌর এবং বায়ু শক্তির অংশ খুব সামান্য এখানে বেড়েছে, আর দেশীয় গ্যাস এবং এলএনজি এই ক্ষেত্রে আমরা দেখছি যে বর্তমানে গ্যাস সরবরাহ কিছুটা কমেছে, তবে এলএনজি সরবরাহ অনেক বেড়েছে। ব্যাংকের তারল্য এবং ঋণ ইত্যাদি বিষয় যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে ব্যাংকে তারল্য রয়েছে কিন্তু ঋণের চাহিদা কম, কারণ বিনিয়োগ ক্ষেত্রে একটা স্থবিরতা দেখা গেছে। মজুরি যেহেতু বাড়ে নাই, মানুষের জীবনযাত্রার উপরে অত্যন্ত চাপ পড়েছে, নিম্ন আয়ের উপরে, এবং সেইটার ফলাফল আমরা দেখছি যে বিভিন্ন জরিপে যে দারিদ্র্য আবার বাড়তে শুরু করেছে। বর্তমান সরকারের আমলে জ্বালানি নিরাপত্তা ঝুঁকিমুক্ত রাখা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন সম্মানীয় এই ফেলো। ইম্পোর্ট তো 4%-এর মতো গ্রোথ হয়েছে। যেটা আমরা বলতে চেয়েছি সেটা হলো যে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে কমোডিটি প্রাইস কমেছে, সেহেতু কেবলমাত্র আমি যদি ডলারের অঙ্কে বা টাকার অঙ্কে যদি আমি প্রবৃদ্ধি দেখি, তাহলে এটা পুরা চিত্রটা দিবে না। আমাদের যে বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। সিপিডি বলছে গত 1.5 বছরে বহুমুখী উদ্যোগের কারণে আর্থিক খাতে ধস ঠেকানো গেছে, তবে সার্বিক অগ্রগতির জন্য দরকার সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন। সমস্ত সূচকগুলো কিন্তু একটা নেতিবাচক অবস্থায়, রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটাও কিন্তু পতনের দিকে। এই গত 1.5 বছরে এই পতনটাকে বন্ধ করা গেছে কোনো কোনো জায়গায়, যে একটা ফ্রি ফল, সেটা রিজার্ভটাকে ঘুরে দাঁড়াচ্ছে, এখন এসে এটা প্রায় 6 মাসের আমদানির সমতুল্য হয়েছে। সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে। সরকারি অর্থ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। দুই দিকের একটা মিশ্র অবস্থায় আমরা রয়েছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে আর কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান। শনিবার বনানীর একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকা স্বাভাবিক, তবে আলাপ আলোচনার মাধ্যমে বিভেদ দূর করে জাতীয় ঐক্য বজায় রাখাই সময়ের দাবি। সদ্য দলের চেয়ারম্যানের দায়িত্ব নেয়া তারেক রহমান শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেক সাংবাদিকের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন মতবিনিময়ের আয়োজন করেন তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরে বিগত 1.5 দশকের নিপীড়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানামুখী সংকটের কথাও শোনেন তারেক রহমান। আপনি জানেন না এখানে কি হয়েছে, আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। যারা তারেক রহমান সাহেব, আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে করতে, হ্যাঁ আমরা করেছি, এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 ইয়ার্ড নিচে চলে গেছে। প্রায় 30 মিনিটের বক্তব্যে দলের নতুন চেয়ারম্যান বলেন, 5 আগস্টের আগে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাগিদ দেন গণতন্ত্র অব্যাহত রাখার। আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে, সেটি জাতীয় পর্যায়ে হোক
সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক, আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এ সময় নিজের ও বিএনপির পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন তিনি। মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার কর্মসংস্থান কী হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কিনা, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরও একটু বেশি হওয়া উচিত। দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করেছেন বিএনপি চেয়ারম্যান। এই অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং আপনারা যে কষ্ট করে রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আজানের প্রার্থিতাও বৈধ ঘোষণা করেছে ইসি। এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, এখন পর্যন্ত কতটি আপিলের শুনানি হলো এবং কতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন? এছাড়া পাবনা ১ এবং পাবনা ২ আসনে নির্বাচন স্থগিত করার বিষয়ে কমিশন বিস্তারিত কি বলছে জানাবেন। দোলা, আপনি জানেন ঠিক 10টা থেকে আসলে আপিল শুনানি শুরু হয়েছে আজকে এবং বিকেল 5টা পর্যন্ত সেই শুনানি চলে এবং এই পর্যন্ত যেহেতু 70টি আপিলের উপর শুনানির কথা ছিল আজকে এবং কমিশন 70টি আপিলের উপরেই শুনানি শুনেছেন আজকে প্রার্থী এবং তাদের সমর্থক প্রতিনিধিদের কাছ থেকে, এবং এর মধ্যে 52টি আপিল শুনানি বৈধতা দিয়েছে কমিশন এবং 15টি নামঞ্জুর করেছে এবং 3টি আপিল স্থগিত রেখেছে এখনো পর্যন্ত। এবং আমি যদি আপনাকে একটু বলি যে সর্বশেষ যে আপিল শুনানি বাতিল করেছেন অর্থাৎ অবৈধ ঘোষণা করেছেন তিনি জুলাই যোদ্ধা হিসেবে খ্যাত মহিউদ্দিন হাওলাদার, তার 100% ভোটারের যে সমর্থন সেই সূত্রে তার আসলে মনোনয়নটি বাতিল করেছে কমিশন। এবং আপনাকে যদি জানাই যে এই যেই শুনানি চলেছে পুরো কমিশন সহ যে শুনানি শুনেছে সেখানে আসলে প্রার্থী এবং তাদের সমর্থক প্রতিনিধিরা এরকম তাদের পক্ষে বিভিন্ন রকম কাগজপত্র, ডকুমেন্টস এবং তাদের প্রতিনিধি সাবমিট করেন মূলত সেই শুনানিতে আদালতে। যেমন অনেকে 100% স্বাক্ষরের ক্ষেত্রে অনেকে তাদের যিনি স্বাক্ষর দিয়েছেন তাকে খুঁজে না পাওয়া, এরকম বিভিন্ন অভিযোগ করেন রিটার্নিং কর্মকর্তারা। তাদের সপক্ষে প্রার্থীরা মূলত এই শুনানিতে সেই স্বাক্ষরকারী ব্যক্তিসহ তাদের বিভিন্ন ডকুমেন্টস আসলে আজকে হাজির করেছেন এবং এখান থেকে কমিশন সিদ্ধান্ত নিয়ে কিছু বেশিরভাগ আবেদনই আসলে বৈধতা দিয়েছেন আজকের শুনানির মাধ্যমে। এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন যে পাবনা 1 এবং 2 আসন সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করেছে, এটা আসলে আপিল বিভাগের সিদ্ধান্তের কারণেই ঘটেছে। এই বিষয়ে আসলে কমিশন এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি আমাদেরকে দেয়নি, দিলে হয়তো সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। তবে এই যে আপিল শুনানি চলছে সেই শুনানি আপনি জানেন 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানিতে প্রার্থী এবং তাদের সমর্থক প্রতিনিধিরা অংশ নেবেন এবং 18 জানুয়ারির পরে একদিন বাকি রেখে অর্থাৎ 19 তারিখের পর 20 তারিখ মূলত প্রার্থীদের এই শুনানির পর প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি আসবে এবং এরপরে মূলত প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের। তো দোলা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে। শিউলি, ধন্যবাদ আপনাকে। সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে, বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। ভোটের দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।
দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হ্যাঁ ভোট আসাটা জরুরি বলেও মনে করেন তিনি। এছাড়া নির্বাচন কমিশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। দুশ্চিন্তার কোনো কারণ নাই। নির্বাচন অত্যন্ত আনন্দমুখর হবে। সবাই পরিবার পরিজন নিয়ে যারা ভোটার বয়স অনুযায়ী আছেন তারা একসঙ্গে যে ভোট দিবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছেন। এবার কেভাই স্টিল চট্টগ্রাম সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের বিরোধিতা ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে আওয়ামীপন্থী শিক্ষক হাসান মাহমুদ রোমানকে আটক করে প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতারা। বেলা 12টায় চবির বি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় আইন অনুষদ থেকে পালানোর সময় ওই শিক্ষককে আটক করে তারা। ওই শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতন, মাদকসহ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এবারে জানব অন্যরকম এক খবর। কুমিল্লায় পাখি ও বন্যপ্রাণীর অভিভাবক আবুল কাশেম। তার চারপাশ যেন ছোট্ট এক চিড়িয়াখানা। সকাল হতেই কাশেমের বাড়ির আশপাশের গাছে জড়ো হয় বক, ঘুঘু, শালিক সহ বিভিন্ন পাখি। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কাশেম ডাকলেই উড়ে আসে বক, ঘুঘু, ঝাঁপিয়ে পড়ে তার উঠানে। কোনোটা আসে খাবারের জন্য, কোনোটা আবার স্নেহের টানে। খরগোশ, বিড়াল, কুকুর সবই থাকে তার আশপাশে। কুমিল্লার মোহনা ও তিস্তা উপজেলার হাভাতিয়া নদী পুরান বাতাকান্দিতে দুই উপজেলাকে ভাগ করেছে। নদীর উত্তর পারে বাড়িটি আবুল কাশেম ভূঁইয়ার। 1993 সাল থেকে প্রাণীদের প্রতি ভালোবাসার শুরু। কোনোটিকেই আটকে রাখেন না তিনি। দীর্ঘ 30-32 বছরের জার্নি। এখন আমার গ্রামের আশপাশে সবাই জানে যে আমি আসলে এই পাখিকে রেস্কিউ করি। সেজন্য ছোট ছোট ছেলেমেয়েরা যখনই তাদের সামনে এই পাখি বা জীবজন্তু বা প্রাণী এই অসুস্থ বা দুর্যোগে তারা আহত হয়, সেগুলো আমার বাড়িতে এনে দিয়ে যায়। অসুস্থ পাখি ও প্রাণীকে উদ্ধার করে চিকিৎসা করেন কাশেম। বাড়িতে তুলে আনেন অসহায় কুকুর বিড়ালকে। এছাড়া বাড়িতে আছে একজোড়া খরগোশ ও কবুতর। আমরা ডাক দিলে পাখি উড়ে যায়, আর কাশেম ভাই ডাক দিলে পাখি চলে আসে। কাশেম ভাইয়ের বাড়িতে আমরা সবাই আসি বক পাখি দেখার জন্য। তো সময় হয়ে গেলে পাখিগুলো যখন সুস্থ হয়ে যায়, তো ওই পাখিগুলো উনি মুক্ত করে দেয়। প্রচার প্রসারণ আরো বেশি দরকার। পরিবেশ প্রেমী, পরিবেশ সচেতন সৃষ্টি করার জন্য সরকারের যেমন উচিত উদ্যোক্তা সৃষ্টি করা এবং সামাজিকভাবেও এর ব্যাপকতা ছড়িয়ে দেওয়া উচিত। আবুল কাশেমের বাড়িটি যেন হয়ে উঠেছে পাখি ও প্রাণীর জন্য নিরাপদ আশ্রয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। অসংক্রামক রোগের মধ্যে স্তন ক্যান্সারের পর জরায়ু মুখের ক্যান্সারেই সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যান নারীরা। শনিবার রাজধানীর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় এমন তথ্য উঠে আসে। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IARCর তথ্য মতে দেশে প্রতি বছর 8,000-এরও বেশি নারী জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান প্রায় 5,000। বক্তারা বলেন, 2018 সাল থেকে জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালন করা হয়। এই রোগ থেকে মুক্তি পেতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা। নারীর বয়স 35 থেকে 45 বছরের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার উপর জোর দেন তারা। আমাদের চিন্তা করতে হবে আমরা সাস্টেইনেবল কি করতে পারি। খালি কথা বললাম শেষ হলো না, সিস্টেম তৈরি করতে হবে, যে সিস্টেমটাকে স্ট্রেংথেন করে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ এটার বেনিফিট পায় এবং আগের থেকে প্ল্যান করতে পারে।
সারা দেশে বহাল আছে শীতের প্রকোপ, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা সূর্যের দেখা মিলছে। উত্তরের জেলা গাইবান্ধায় শীতের প্রকোপ কমছেই না। গত 2 দিন থেকে দিনের বেলায় কিছুটা সূর্যের দেখা মিললেও বিকেলের পর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো জেলা। পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে নওগাঁয়। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে। নারায়ণগঞ্জে বিজিবির উদ্যোগে অসহায় শীতার্ত 300 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে জলকুড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 62 ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, উপ অধিনায়ক মেজর মোহাম্মদ ফারজিন ফাহিম ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক জিয়াউর রহমান সহ গণমাধ্যম কর্মীরা। বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের 2 সদস্য এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত 5 জানুয়ারি ভোরে জেলার নবীনগর সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকআপ আটক করা হয়। সড়কের টহলে থাকা নবীনগর থানার এসআই আহসান জাহিদ ও কনস্টেবল আবু কাউসার মোটা অঙ্কের ঘুষ নিয়ে গাঁজার চালানটি ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে। তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 2 সপ্তাহ ধরে অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। শুরুতে শুধু অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ জানালেও বিক্ষোভকারীরা এখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের দাবি, চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানে এক রাতে 200 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের 6টি হাসপাতালে 206 বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানি মানবাধিকার সংগঠন HRANA শুক্রবার জানায়, 28 ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত 62 জন নিহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, বিক্ষোভ যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে। ভেনেজুয়েলার পর এবার দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো ভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র দেশটিতে স্থল অভিযান চালাতে পারে বলে জানিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, মেক্সিকোর অপরাধী গ্যাংগুলো বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বন্যার মতো মাদক ও অবৈধ অভিবাসী পাচার করছে। যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে সাগর পথে এই গ্যাংগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং এরই মধ্যে 97% মাদক পাচার প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, এইসব গ্যাংয়ের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সময় এসেছে এবং শিগগিরই যুক্তরাষ্ট্র মেক্সিকোতে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে। আগামী 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপের 10ম আসর। বৈশ্বিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের মূল উদ্বেগের বিষয় উল্লেখ করে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায় বিসিবি। শেষ পর্যন্ত শান্ত লিটনরা যদি সত্যিই বিশ্বকাপে অংশ না নেন, তাহলে বিশ্ব আসরে খেলার সুযোগ পেতে পারে অন্য কোনো দেশ। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে
প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। নিরাপত্তার খোঁড়া অজুহাত দেখিয়ে বাংলাদেশের মুস্তাফিজকে আইপিএলে খেলতে দিল না ভারতের ক্রিকেট বোর্ড। এর জল গড়ায় বহুদূর। সে নিরাপত্তার কারণে এবার টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা জানিয়েছে বাংলাদেশ। বিকল্প হিসেবে দ্বিতীয় ভেন্যু শ্রীলঙ্কার প্রস্তাব দিয়েছে বিসিবি। আইসিসিকে আমরা বোঝাবো, আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো, কারণ দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। এখন প্রশ্ন, এক ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না, সেখানে বাংলাদেশ দলে বিশাল বহর ও দর্শক সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে ভারত, সে প্রশ্ন উঠেছে। ওয়ার্ল্ড কাপ যদিও বড় টুর্নামেন্ট, তারপরেও আপনার আগে তো বাঁচতে হবে। তো ওই যদি আমরা পুরো মানে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা না পাই, তাহলে কোনো দেশে যে খেলা উচিত না। খেললাম না একটা ওয়ার্ল্ড কাপ, কি হবে এমন? শেষ পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ যদি বাধা হয়ে দাঁড়ায় ভারত, সেক্ষেত্রে কি হবে? বাংলাদেশকে বাতিল করা হলে অন্য একটি দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে আইসিসির সহযোগী দেশ স্কটল্যান্ড। 2009 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে স্কটিশরা তাদের জায়গা নিয়েছিল। পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত। এই পুরো পরিস্থিতি আসলে আইসিসির শাসন ব্যবস্থার বড় পরীক্ষা। একদিকে খেলোয়াড়দের নিরাপত্তা, অন্যদিকে আয়োজক দেশে দায়বদ্ধতা, আর তৃতীয়ত ভবিষ্যতে নজির। একবার যদি কোনো দল সূচি ঘোষণার পর ভেন্যু নিয়ে অনড় অবস্থান নেয়, ভবিষ্যতে অন্য দলগুলো একই পথ নিতে পারে। তাই নিশ্চিতভাবেই বলা যায় এই সংকট বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি করে দিয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দীপ্ত সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সকলে মিলে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বিএনপি, বললেন তারেক রহমান। গত বছর মূল্যস্ফীতি লাগামহীন এবং বাজার ব্যবস্থায় ছিল বিশৃঙ্খলা, বলছে সিপিডি। অর্থনৈতিক সংকটে বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান, এক রাতে 200-রও বেশি নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।